নমস্কার, সবাই কেমন আছেন? কলকাতা মেটস টোকিওর আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে আমি রোমানা, জাপান থেকে। আজকে সকালটা খুব মিষ্টি। আজকের দিনটা হচ্ছে 19শে জানুয়ারি, আজকে রবিবার, আর উপলক্ষ হচ্ছে রায়সার জন্মদিন হচ্ছে 20 জানুয়ারি। কিন্তু যেহেতু রায়সার 22শে জানুয়ারি অ্যাডমিশন এক্সাম আছে, তাই ওর কোনো রকম সেলিব্রেশন করার ইচ্ছে ছিল না। মাথায় টেনশন নিয়ে তো আর সেলিব্রেশন করতে ভালো লাগে না কারোরই। এটা হচ্ছে আমার গাছের লঙ্কা, সারা বছর চাষ করি কিন্তু কোনো যত্ন নিতে পারি না, তাই লঙ্কাগুলো সব লাল হয়ে গেছে। সেটাই ডিপ করে রেখেছিলাম, প্রয়োজনে কাজে আসে। তো সেই জন্য তার কোনো রকম সেলিব্রেশন করব না ঠিক করে রেখেছিলাম। জাস্ট বাড়িতে একটু অল্প রান্নাবান্না করব, এইটুকুই। কিন্তু তার মাম্মাম তো মাম্মাম, তার আন্টিও কম না। তারা বলে মেয়ের 15 বছর জন্মদিন হবে আর আমরা সেখানে থাকবো না, সেটা কি হতে পারে? তাই তারা তাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছে। তাই আজ সকাল সকাল উঠে লেগে পড়েছি অল্প কিছু রান্নাবান্না করতে। রায়সা কিন্তু জানে না যে তার মাম্মাম আর তার আন্টি তাকে সারপ্রাইজ দিতে আসছে। সে জানে বাড়িতে একটু রান্নাবান্না হচ্ছে, যেহেতু তার জন্মদিন, আর জন্মদিন পড়েছে সোমবারে। আর সোমবারে যেহেতু সবার স্কুল কাজ, জাপানে তো রবিবার ছাড়া আমরা সেলিব্রেট বা কোনো রকম আনন্দ করার সময় পাই না। সারা সপ্তাহটা কাজকর্মেই কেটে যায়, ব্যস্ততার মধ্যে দিয়েই কেটে যায়। এই শনি আর রবি, এই দুটো দিন সপ্তাহের আমরা চেষ্টা করি একটু সুন্দর করে সময় কাটানোর, যাতে সারা বছরের এনার্জিটা আমরা সেখান থেকে পেয়ে যাই। তাই আজকে উঠে রান্নাবান্না শুরু করেছি। আর যেহেতু মাছটা, ইলিশ মাছটা আমাদের এখানকার বাংলাদেশি ইন্ডিয়ান গ্রোসারি শপের স্বাভাবিকই ফ্রোজেন, তাই সেটা একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে করে ফেলছি। সর্ষে বাটা হলেও আদা রসুন পেঁয়াজ দিয়ে করছি এই কারণে, যাতে ফ্রোজেন মাছের স্বাদ খুব একটা টাটকা মাছের মতো তো হয় না, তাই স্বাদে যাতে একটু ভালো লাগে, তাই সর্ষে বাটাটা আদা রসুন পেঁয়াজ দিয়েই করলাম। হয়ে গেছে আমার সর্ষে বাটার ঝোল। মাছগুলো দিয়ে দিচ্ছি, ফুটে উঠলেই কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে দেবো। আজ খুব বেশি একটা রান্নাবান্না করিনি, যেহেতু মাম্মাম তার মেয়ের জন্মদিনে সারপ্রাইজ দিচ্ছে আর সে রান্নাবান্না করে আনবে না, সেটা তো হয় না। তাই দিদির রান্নাবান্না, আমার রান্নাবান্না, আবার রূপাও কিছু করেছে শুনলাম, সেই সব মিলিয়ে অনেক হয়ে যাবে, তাই অল্প কিছুই আয়োজন করেছি। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এবার একটুখানি ফুটে উঠলেই নামিয়ে নেব। আমার ইলিশ মাছের সর্ষের ঝোল কমপ্লিট। তেল কই, তারপরে রান্না করব পনিরের কোফতা আর একটু ঘুগনি আর চিকেন কষা। তো কোফতার মালাইকারি রান্না করার আগে দিয়ে কই মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে পনির রান্না করার জন্য যা যা লাগবে সেটা হচ্ছে যে কাঁচা লঙ্কা বাটা, পিউরি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সবগুলো রেডি করে নিয়েছি। আর এই পনিরটা কিন্তু বাড়ি বানানো। জাপানের লোকাল সবগুলোই বা যে কোনো মলে আপনি যান না কেন, সেখানে কিন্তু আপনি পনির পাবেন না। এরা পনির কি জিনিস তাই চেনে না। হ্যাঁ, তবে চেনে কোনটা? তোফু। পনিরের মতোই দেখতে অনেকটা, কিন্তু তোফু স্বাদটা একটু অন্যরকম, যেহেতু তোফুটা তৈরি হয় সোয়া মিল্ক থেকে। তবে এরা পনিরটা চেনে না। আর হ্যাঁ, ইন্ডিয়ান বাংলাদেশি গ্রোসারি শপে পনির পাওয়া যায় ঠিকই, কিন্তু সেগুলো অনেক দিনের প্যাকেজিং থাকে, স্বাদ সেরকম থাকে না, শক্ত হয়ে যায়। যে জন্য বাড়ি যদি পনির তৈরি করে রান্না করা হয়, সেটা স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। আমি এই যে গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো আদা রসুন পেস্ট। সবগুলো ভালো করে মিক্স করে নেব। আর আমাদের বাড়িতে পনির জুলিয়াস খুব একটা পছন্দ করে না, রায়সা খুব ভালোবাসে, তো সবসময় পনির রান্না করি। পনিরের মালাইকারি, পনির মাটার পনির, আলু মটর পনির, এরমভাবে রান্না হতেই থাকে, কিন্তু কোফতাটা কখনো করিনি। তাই ভাবলাম আজকে একটু নতুন করে রান্না করি, কোফতাটা কেমন হয় দেখি। তাই এই শুরু করেছি তার প্রিপারেশন। জানি না কেমন হবে, খুব টেনশনে আছি। এখানে রোজের গুঁড়ো মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চাট মশলা, আমচুর মশলা, সঙ্গে দেবো একটু লবণ, একটু মিষ্টি দিয়ে বল বানিয়ে নেব। বছর চারেক হলো মশলার এই কৌটোটা আমি এনেছিলাম দেশের থেকে। জাপানে এরম কৌটো নেই। জাপানে ছোট ছোট কৌটো আছে ঠিকই, তাতে প্রচুর মশলা ভরে রেখে রান্নাঘরে সাজিয়ে রাখতাম। কিন্তু একসময় রান্নাঘরটা দেখে মনে হতে শুরু করলো যে রান্নাঘর নয়, এটা মশলার দোকান।
তাই সেগুলো সব ফেলে দিয়ে দেশের থেকে যখন এই ডিব্বাটা নিয়ে আসলাম, এখন যেন রান্নাঘরটা আমার রান্নাঘর হয়ে উঠেছে। আমার মাদেরও দেখতাম, মা মাসিদের সবাইকে দেখেছি এই কৌটো ব্যবহার করতে। রান্নাঘরে একটা কেন দুটো তিনটে রয়েছে, বিভিন্ন মশলা ঢোকানো রয়েছে। আসলেই এইসব কৌটোগুলো রান্নার কাজে খুব সাহায্য হয়। যখন প্রয়োজন হয় বের করে সবটা দিয়ে আবার গুছিয়ে রেখে দাও, রান্নাঘর তোমার ক্লিন। এখন দিয়ে দিলাম একটুখানি ঘি আর দেব বেসন বাইন্ডিংয়ের জন্য, দিয়ে তারপরে গোল করে সেটা তেলে ভেজে নেব কোফতার মতো করে। জাপানের বাড়িঘর কিন্তু খুব ছোট, যে কারণে রান্নাঘরের স্পেসটাও খুব ছোট। সেজন্য অনেকগুলো হ্যাকওয়েন শপের থেকে অনেক রকম ভ্যারাইটিস রকম কৌটো থাকলেও এই কৌটোটা যেন মনে হয় আমার রান্নাঘরের জন্য সব থেকে সুইটেবল। তো চলুন আস্তে আস্তে এবারে কোফতাগুলো ভেজে নিই। আর যেহেতু দুদিন আগে কেটে রাখা এই পনিরটা মনে হচ্ছিল যেন সাফিসিয়েন্ট হবে না, আর একটু লাগবে, কম পড়ে যাবে, তাই কালকে রাত্রে পনির বানিয়ে রেখেছিলাম, কিন্তু এটা আর ব্যবহার হলো না, ওটা দিয়েই হয়ে গেছে। এগুলো আবার জিপলক ব্যাগে ঢুকিয়ে ডিপ করে দেব। এই জিপলক ব্যাগটা ভীষণভাবে আমাদের প্রবাসীদের কাজে লাগে। আমরা যে কোনো জিনিস যেটা মনে হয় যে আর আমার লাগবে না, এটা পরবর্তীতে আমি ব্যবহার করতে পারবো, সেটাকে আমি জিপলকে ভরে এয়ারটাইট করে নিয়ে সেটাকে ফ্রিজে রেখে দিই। যখন প্রয়োজন হয় তখন আবার বের করি, একদম এক রকম থেকে যায়, কোনো রকম কোনো পরিবর্তন হয় না। এই জিপলকের ব্যবহারে আমাদের রোজের রান্নাঘরে প্রচুর সুবিধা হয়েছে। এখন তো দেশেও শুনেছি জিপলক ব্যাগ ভীষণভাবে অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনারাও ব্যবহার করছেন কি না আমাকে কিন্তু জানাবেন। কোফতাগুলো এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নেব। একদম ডুবো তেলে ভাজবো না, হালকা তেল দিয়ে স্যালো ফ্রাই করে নেব। ডুবো তেল দিলে পনির যেহেতু শক্ত হয়ে যেতে পারে। আর এখন গ্রেভির জন্য পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি, সঙ্গে দেব একটুখানি কাজু, আদা রসুন বাটা, সেগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে কি এটা কিন্তু আবার ব্লেন্ড করে নেব। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে সেই গ্রেভিটা আমি গ্রেভি হিসেবে ইউজ করব। কেননা তাহলে মুখে কিন্তু কোনো রকম দানা পড়বে না, একদম পেস্ট পড়বে, সেটা খেতে আরও ভালো লাগবে। তাই ভালো করে এটা পেস্ট করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তার মধ্যে এখন এই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে ক্রিম দেব একটুখানি। ক্রিম বা আপনাদের কাছে মালাই থাকলে মালাইও দিতে পারেন। ক্রিমটা দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নেব। তবে হ্যাঁ, যে কোফতাগুলো ফ্রাই করেছে সেগুলো কিন্তু এই গ্রেভির মধ্যে দেব না, ওগুলো খুব নরম আছে, গ্রেভির মধ্যে দিয়ে ফোটালে সেগুলো ভেঙে যেতে পারে। তাই সেটা না ফুটিয়ে কোফতার উপরে গ্রেভিটাকে দিয়ে রেখে দেব, ব্যাস, তাহলেই আমার রান্না কমপ্লিট। যেহেতু পেঁয়াজ কাজু এগুলো হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, তখন গুঁড়ো মশলাটা দিইনি। গুঁড়ো মশলাটা ওই জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে নরম হয়ে যায় এবং রান্নাটা তাড়াতাড়ি হয়। আর এখন ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে গুঁড়ো মশলার সমস্ত গন্ধ যাতে চলে যায়। আর এখন দিয়ে নিলাম এই যে ক্রিম, হুইপ ক্রিমের যে ক্রিম হয় সেই ক্রিমই আমি ইউজ করছি, সেটা এখানে দিয়ে দিলাম। আর এই যে কোফতা আমার ভেজে রাখা রয়েছে তার উপর থেকে এই গ্রেভিটা আমি দিয়ে দেবো, নিয়ে এভাবেই রেখে দেবো। খাওয়ার আগে আবার তখন সামান্য গরম করে নেব মাইক্রোওভেনে। গন্ধ তো খুব ভালো বেরিয়েছে, তবে নামানোর আগে কাস্তুরি মেথি দিয়েছিলাম, সেটা আমি রেকর্ডিং করতে ভুলে গেছি। কাস্তুরি মেথির গন্ধে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, আর টেস্ট আমার কাছে মনে হলো ভালোই আছে, ঠিকই আছে। বাকিটা তো বাকি যারা খাবে তারা বলতে পারবে। তো চলুন, আমার মালাই কোফতাটা রেডি হয়ে গেছে, পনির মালাই কোফতা। নেক্সট প্রিপারেশনে চলে এসেছি, তেল কই করব, তাই কই মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন সর্ষের তেলে কই মাছগুলোকে ভেজে নিচ্ছি। ফ্রোজেন মাছ যেহেতু, স্বাভাবিক টাটকা মাছের মতো তো স্বাদ হবে না, তাই খুব ভালো করে কড়া করে ভাজতে হবে। আর গ্রেভির জন্য একটু পেঁয়াজ বাটা আর জিরে আদা বাটাটা বেটে নিয়েছি। তেল কয়ে অনেকে পেঁয়াজ বাটা দেন না, দেশে টাটকা মাছের স্বাদই আলাদা, সেখানে অনেক কিছুই না দিলেও চলে, তার মাছের স্বাদ বেড়ে যায়। কিন্তু ফ্রোজেন যেহেতু একটু পেঁয়াজ বাটাটা দিয়েছি যাতে মাছটা ভালো লাগে খেতে। আর এর মধ্যে এখন দিয়ে নেব গুঁড়ো মশলা, যেগুলো আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর এদিকে চিকেন কষা আমার হয়ে গেছে, একটু ঘুগনি করে রেখেছি। এই হয়ে গেছে আমার রান্না প্রায় কমপ্লিট। আর 5 রকম ভাজা ভাজবো, তাই সেগুলো কেটে রেখে দিয়েছি, জাস্ট খাওয়ার আগে ভেজে নেব।
আর চালটা ধুয়ে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। এরপরে ভাত বসিয়ে দেবো। সকাল থেকে প্রচুর রান্না বান্না করলাম, রান্না প্রায় আমার কমপ্লিট। এখন ওই ভাজাভুজির জন্য কড়াইয়ে একটুখানি ঘি আর তেল দিয়ে নেব। বেশি একদম ডোবা ভাজা করব না, স্যালো ফ্রাই করব। আর চা খেয়ে নেব। এই যে পাশে চা ফুটছে, চা খাওয়ার পরে গিয়ে ভাতটা বসাবো। ওনারা আসবে দুপুরবেলার দিকে, দুপুরে ভাত খাওয়া দাওয়ার পরে গিয়ে বিকেলে কেক কাটবো। তো এই হচ্ছে আজকের আয়োজন। এই ভিডিওটা আমাকে দিয়েছে রূপা। তারা যখন আসছিল তখন কিভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য তৈরি হচ্ছিল সেটারই একটা ছোট্ট ক্লিপিংস ও আমাকে শেয়ার করেছে। তুই কি আগের থেকে জানতিস নাকি সেজে গুজে বসে আছিস? হ্যাঁ, ও তুই এমনি এমনি এরকম সাজছিস? না, ওকে বলা হয়েছে যে কালকে স্কুল আছে, আচ্ছা, হ্যাঁ, সেজন্য আজকে একটু কেক টেক কাটবো, হ্যাঁ, ফটো টটো তুলবো, সেজন্য ড্রেস আপ করবো। তাই আর কি বসে বসে ড্রেস করছি। ঠাকুরের জিনিসের রিয়াকশনটা আরেকবার দেখি। ও ওয়াও ওয়াও, এটা দরজায় ঝোলানো, মানে ওই চৌকাটে। ও ঠাকুরের আসনের সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে মাথায় ওই যে ওটা হবে হবে, আমি করে দেবো। কি বলে কি ওর কিছু বলো ভাবে না। ও যে শাড়ি পরে আসবে বললো না? তাই তো, আরে আমি পড়তে গেছি এই তাই তো। আমাকে বললো ইন্ডিয়ান ড্রেস পরবো। ও থ্যাংক ইউ। তো এর মধ্যে রাখি, জানি না এটা। তোমার মধ্যে নেই। এইটা একটা ফুল নাকি যেন দেখলাম। এই তো ফুল। আমি হচ্ছে আমাকে দিল আমার কোথায়? দেখো এখন থেকে খুঁজে নিচ্ছে। রূপা ডিসেম্বরের দিকে দেশে গেছিল, ফিরেছে এই জানুয়ারির প্রথম উইকেই। তো দেশের থেকে নিজেও যখন ফিরে এসেছে সেটা তো একটা খুশির বিষয়। আমাদের একজন পার্টনার, সে না সঙ্গে না থাকলে ভালো লাগে না। সঙ্গে এনেছে সুন্দর সুন্দর গিফট। আর দেশের থেকে কেউ যদি একটা মাটির টুকরোও এনে হাতে দেয়, সেটাই যেন মনে হয় অনেক বড় জিনিস পেলাম। দেশের মাটি হাতে ছুঁতে পারলে আমার কাছে মনে হয় খুব বড় পাওয়া পেলাম। ও এই দেখি নিয়েই ব্যাগে ঢোকাচ্ছে। বাবারে বাবা, আবার আরেকটা ম্যাগনেট তো অ্যাড হয়েছে। ওই যে লাইট ক্যামেরা তোমার দাদা গান শুট করে না? গান শুটের থেকে দাদা জিতেছিল। পাঁচবার পাবে। দেখেছি, আমি দেখেছি, হ্যাঁ লাইক দিয়েছিল না। তাই পেয়েছে। আমাদের এমন জিনিস তেমন কিছু নেওয়ার মতো নেই। ইনি তখন লাইভে বলছে দাদা যেটা পাবে সেটা আমি নেব। আমি তো পরে দেখেছি, ও লাইভ দেখেছে, ওর লেখা রয়েছে দেখলাম আমি কমেন্ট। তখন ওকে ওই মধ্যে দেখানোর পরে এখানে চাবি রিংটাই একমাত্র নেওয়ার মতো জিনিস। ও ওই শাড়িটা এই শাড়িটা এক হয়ে গেল না? হ্যাঁ? ওই শাড়িটার এই শাড়িটা এক শাড়ি হয়ে গেল না? মনে হয় ওইটাই কাজ করা রয়েছে না? ও তুমি দেখো ওই তুমি একটু দেখেছো চেঞ্জ হলেই হলো। না, এক্সাক্ট এক নয়, সামান্য 19-20 আছে আর কি। আজকে তো হাত দিয়ে দেখে কি এই শাড়ির এই যে রয়েছে আবার ওই ডবল ডবল। ও আবার চাপলে না। আর আমি যে ম্যাগনেট খুব পছন্দ করি সেটা দিদি জানে, তাই দিদি যেখানেই বেড়াতে যায় আমার জন্য ম্যাগনেট নিয়ে আসে। এই যে কোথায় গেছিল সদ্য বেড়াতে, সেখান থেকে আমার জন্য ম্যাগনেট এনেছে। আমার ফ্রিজে আমি যেখানে যেখানে বেড়াতে গেছি সেখানের স্মৃতি হিসেবে আমি একটা করে ম্যাগনেট এনেছি। রায়সা রূপসা যদি কোথাও কোনো দিন গিয়ে থাকে সেখান থেকে তারাও ম্যাগনেট এনেছে। এই ফ্রিজে সমস্ত জায়গা, বেড়াতে যাওয়ার জায়গা, স্মৃতিগুলো আমি সঞ্চয় করে রেখেছি। আরও একটা ম্যাগনেট আমার ফ্রিজে অ্যাড হলো। এই যে এই যে এখন ডেকোরেশন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি কিছুই করিনি। যেহেতু আমি করলে হয়তো রায়সা বুঝতে পেরে যাবে, তাই এগুলো রূপা দিদি এরা আসার পরে গিয়ে ওরা সঙ্গে একসাথে মিলে রুমটা সাজিয়েছে। বেশ সুন্দর ডেকোরেশন করেছে, আর লাইটিং করে সেটা আরো বেশি ভালো লাগছে। এই মোমবাতি জ্বালানো এসছে।
কি যেন বলে সবাই প্রণাম 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 প্রিয় প্রণাম প্রণাম সবাই প্রণাম দিবে। হ্যাঁ হাতটা জোর করলেই হবে। বলে দেবে এই যে লাইটার এটা জানিয়ে দিলে হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা এটা শুরু। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রাইসা, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি রাইসাকে খাইয়ে দাও। সবাই আশীর্বাদ করবেন আমার মেয়েকে। প্রচুর প্রচুর ভালোবাসা। গরমের শুভ জন্মদিন আজকে না আজকে রাত 12টায় হবে। আমরা ছুটিটাকে কাজে লাগিয়ে আর এক্সামটার জন্য আর সামনে এক্সাম কয়েক ঘন্টা আগে, তাই তো? কয়েক ঘন্টা আগে। দাঁড়াও। না, ওটা আছে। এটা সাদা একটা কাটো। দাদার আর এটাও আলাদা এসছে দাদা। এই যে এই অতটা না, তুই রাখ, আমি তুই খাইয়ে দিচ্ছি। উঠে খাও ভালো করে। তুমি আরেকবার দাও মামা কিছু আমাকে একটা। খাও, উঠে খাও। ঠিক আছে দাও 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 দাও। হ্যাঁ। খুব সুন্দর একটা ছবিটা আমি এডিট করতে গিয়ে ফুস করে উঠি। আমি সাদাটা খোল একটা ওটা দিয়ে খাওয়াই আমি ঠিক খাও, শক্ত আছে। কত খাইবো, এত খাইলে হইব নি? এই মামাকে খাও। এই যে চারটে কেক, দাঁড়াও, একটা কেক কাটা হয়েছে, আরো 4টে কেক রয়েছে। এই যে আমাদের মেয়ে বড় হয়ে গেছে মেয়ে 15 ইয়ার্স বললো শুভ জন্মদিন অনেক ভালো থাকো সুস্থ থাকো দোকানটি হ্যাঁ, আমি সাথে একটা ফটো এডিট করছি। ও বাবা, এই লাইনের পরে এডিট হয় না। বাবা পায়েস করে নিয়ে এসেছে এই যে তোমাকে এই মোমোর সাথে দিলাম আমি খাইয়ে দেবো তো তোকে। আগে আগে ও খাওয়া। এখান থেকে করে খাওয়াই দিই তোকে। আগে পায়েস খাওয়া বাবা তো কেক খেয়ে পেট ভরে গেল। পায়েসটাই আসল পায়েসটা খাওয়া হবে। সব আছে। পায়েসটা রূপা আন্টি বানিয়েছে আজকে মেয়ের জন্মদিন উপলক্ষে। আর আন্টি কম ফ্রেন্ড হ্যাঁ না না, ওই কেক খাওয়ালো রূপান্তি, আর এখন পায়েস খাওয়াচ্ছে রূপা ফ্রেন্ড। হ্যাঁ, আমি তো মিষ্টি বুঝি। আউসমান ভবন, আয়ুষ্মতি ভাবো। আউসপতি ভবন। আয়ুষ্মতি ভব। তোর প্রণামের মতো অবস্থা আমার। এই জন্যই তোমরা বান্ধবী হয়ে গেল। ভালো হয়েছে পায়েস আমাকে অনেকেই বলে কি যে মানে তুই তো ওর মা তো বান্ধবী নাকি? একদিন না, ও বান্ধবী, ওর মা আমাকে বান্ধবী না। না, কাকিমণি। হাসতে হাসতে শেষ হয়ে আজকের পার্টিতে মেন আকর্ষণ হচ্ছে এই মিষ্টিগুলো। মিষ্টিগুলো বানিয়ে এনেছে দিদি, আর আপনারা তো শুনলেনই রূপা বানিয়ে এনেছে পায়েস, আর আমি সন্ধ্যের আয়োজন করেছি ফুচকা।
আমরা সবাই ফুচকা প্রেমী, তাই ফুচকার টেবিলে যখন চলে এসেছে আর কোনো কথা হবে না, পার্টি মেন এখন শুরু হলো। আপনারা কে কে ফুচকা প্রেমী অবশ্যই জানাতে ভুলবেন না। ফুচকা সামনে রেখে বেশি কথা বলাটা খুব অন্যায় হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ফুচকাটা এনজয় করি। 2025-এ রায়শার 15তম জন্মদিনটা খুব ছোট করে, খুব সারপ্রাইজিংভাবেই করা হলো। ইচ্ছে ছিল অনেক বড় করে করার, কিন্তু কারণবশত সেটা হয়ে ওঠেনি। তবে 2024-এ আরও সুন্দর কাটিয়েছিলাম ওর জন্মদিনটা। তখন ছিলাম কলকাতায় বাড়িতে, এবং ওর জন্মদিনটা কাটানো হয়েছিল খুব ছোট ছোট খুদে বাচ্চাদের সাথে, যাদের সাথে একটা দিন ভালো লাগার একটা দিন যদি আপনি কাটাতে পারেন, আপনার নিজেরই খুব ভালো লাগবে। তা সেটারও ভিডিও আমার আগের চ্যানেল ওরা ওয়ান্ডারল্যান্ডে দেয়া আছে। তারপরেও আমি সেটা আমার এই চ্যানেল কলকাতা মেটস টোকিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যদি ভালো লাগে অবশ্যই একবার আপনারা দেখবেন, এবং আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার মেয়েকে আপনারা সবাই আশীর্বাদ করবেন, সে যেন ভালো মানুষ হয়, অনেক বড় হয়, আর যেন খুব ভালো থাকে। উগাই করে মুখের এসব ছাড়ানো উঠে আছে। উগাই যে কেমন লাগছে? খাইনি এখনো, কোনো জড়িবুড়ি নেই কিন্তু। সত্যি তো অন্যরকম চা। এটা হলো দার্জিলিং থেকে মিঠে হাতে তুলে নিয়েছে, সেটা পরিষ্কার করে শুকিয়ে গুঁড়ো করে তারপরে বুঝছো? এই টুপিটা পড়ে গেছে, অন্যরকম। এই টুপিটা পড়ে গেছে। আমার ছোট্ট সেই মেয়েটা আজ অনেক বড় হয়ে গেছে। আমার ছোট্ট মেয়েটা আজকে তার জীবনের আরও একটা ধাপ এগিয়ে গেল, নতুন সম্ভাবনা, নতুন সাফল্যের দিকে। ঈশ্বর তোমার আশীর্বাদ করুন এবং তোমার সব স্বপ্ন পূরণ হোক, এই আশীর্বাদই করি। সবাই আমার মেয়েকে অনেক আশীর্বাদ করবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। শুভরাত্রি।